নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ ইউনিট ওয়ানের। এবার দেখুন, ইউনিট ওয়ানটা যেহেতু অনেকটা বড় এবং খুব অনেকেরই বিরক্তি বোধ হয় এই ইউনিটটা পড়ার জন্য, সেই জন্য আমরা একেবারেই গোড়া থেকে শুরু করব। এবং আজকে আমরা যে পোর্শনটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস। এবং এই ইতিহাসটাকে খুব সহজে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে পরে দেখবেন যে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশের এই জায়গাটা আমাদের পড়তে কিন্তু খুব সুবিধা হবে। যেমন আমাদের মেন যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন, মধ্য এবং নবভারতীয় আর্য ভাষার যে পার্টটা রয়েছে এবং কারক সমাস, এই জায়গাগুলো যে রয়েছে এগুলো আমরা ধীরে ধীরে বুঝবো এবং করব। তার আগে আমরা একেবারেই শুরু থেকে শুরু করতে চাইছি এবং সেই জন্য আমরা বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটাকে আমরা দেখে নিতে চাইছি। তাহলে চলুন দেরি না করে শুরু করি। আমি সৌরভ স্যার, আপনাদের মেন্টর ও গাইড। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটা ঠিক কীরকম আমরা আজকে সেই বিষয়টি পরিষ্কার করে নেব গল্পের ছলে। তাহলে দেখুন যে সম্প্রতি হয়তো বাংলা ভাষা হাজার বছরে পা দিয়েছে, কিন্তু বংশকৌলিন্যে তা পৃথিবীর এক মহান ভাষা পরিবারের উত্তরাধিকার অর্জন করেছে। এই কথাটি বলেছেন ভাষাবিদ ডক্টর পরেশচন্দ্র মজুমদার, আমরা সকলেই জানি এবং তার বইটা আমরা পড়ি। তার এই যে কথাটা বা এই মন্তব্যটি কথা বলার কারণটা কি? কারণ এই যে মহান ভাষার কথা বলছে, এই মহান ভাষাটা কি? এই মহান ভাষাটা হলো এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। এবার এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের সাথে আরও পৃথিবীর যে 4,000 ভাষা রয়েছে, সেই 4,000 ভাষার মধ্যে যে আরও 10-15টি ভাষাবংশকে ভাগ করা হয়েছে, সেই ভাষাবংশগুলোর মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ হচ্ছে আমাদের মূল এবং প্রধান। ঠিক আছে? এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে উদ্ভূত প্রাচীন ও আধুনিক ভাষাগুলি পৃথিবীতে প্রাধান্য লাভ করেছে। এবার দেখে নিই যে কী ভাষা প্রাধান্য লাভ করেছে। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের প্রাচীন ভাষা সংস্কৃত, গ্রিক ও লাতিন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ প্রাচীন ভাষা। ঠিক আছে? তাহলে সংস্কৃতের মহাকবি ব্যাস, বাল্মীকির মহাভারত রামায়ণ, কালিদাসের কাব্য নাটক, গ্রিক কবি হোমারের ইলিয়াড ও ওডিসি, লাতিন কবি ভার্জিলের ইনিড এই ভাষাবংশের প্রাচীন সাহিত্য কীর্তি। তাহলে এই যে কথাগুলো, এই সাহিত্য প্রকরণগুলোর কথা আমরা বললাম, সেখানে দেখা যাচ্ছে যে উপরোক্ত যে গ্রিক, লাতিন এবং সংস্কৃত ভাষার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা এই প্রাচীন সাহিত্য কীর্তিগুলো দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে এবং এগুলো কিন্তু নোট করে রাখতে হবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এই ভাষাবংশরই আধুনিক ভাষাগুলির মধ্যে বাংলা ভাষা রয়েছে এবং যা আমাদের গৌরবের বিষয়। কেন গৌরবের বিষয় আমরা পরবর্তীতে আসছি। এবং দেখুন যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ হচ্ছে বা মূল আর্য ভাষাবংশ যেটা, সেখান থেকে আমাদের বাংলা ভাষার আদি উৎস। এবার আদি উৎস কেন বলা হচ্ছে? কারণ এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের থেকেই যে বাংলা ভাষাটা আমাদের আসছে, আমরা দেখে নিই যে পরবর্তীকালে যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে যে ক্রমবিবর্তনের ফলে ধাপে ধাপে বাংলা ভাষার জন্ম হয়েছে। একেবারে কিন্তু ইন্দো ইউরোপীয় থেকে ডাইরেক্ট বাংলা ভাষা জন্মগ্রহণ করে ফেলেনি। এটার যে পার্ট রয়েছে, ধাপে ধাপে যে এসছে, সেটাই আমরা এখানে আজকে দেখব যে কিভাবে একেবারে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমরা একেবারে বাংলা ভাষাটা পাচ্ছি। কেমন? তাহলে এই যে মূল আর্য ভাষার অন্তর্গত জনগোষ্ঠীর যে মানুষ, ভাষাভাষীর লোকজন ছিল, তারা আনুমানিক 2500 খ্রিস্টপূর্বের কাছাকাছি সময় থেকে পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে পড়তে শুরু করলেন। এবং ফলে দেখা গেল যে তাদের ভাষায় ক্রমশ আঞ্চলিক যে পার্থক্যগুলো তৈরি হলো, সেটা পরবর্তীকালে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে 10টি প্রাচীন শাখার সৃষ্টি করলো। এই 10টি প্রাচীন শাখা কি? এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে 10টি প্রাচীন শাখার সৃষ্টি হলো এবং সেই 10টি প্রাচীন শাখা হলো ইন্দো ইরানীয়, বাল্তোস্লাভিক, আলবানীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক বা লাতিন, টিউটনিক বা জার্মানিক, কেল্তিক, তোখারীয় ও হিত্তীয়। এই যে 10টা আমরা প্রাচীন শাখা পেলাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে জাত, এখান থেকে কি হলো? এই ইন্দো ইরানীয় যে ভাষাবংশটি, এই ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠীর লোকেরা নিজেদের আর্য বলে বলা শুরু করলো এবং এই শাখাটিকে আর্য শাখা বলে অনেকে চিহ্নিত করা শুরু করলেন। কিন্তু তা কিন্তু নয়, আসলে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপীয় ভাষাবংশ থেকেই এসছে এবং অন্যান্য ভাষাগুলোও কিন্তু ইউরোপীয় ভাষাবংশ থেকেই এসছে। ঠিক আছে? তাহলে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ইন্দো ইরানীয় শাখা দুটি উপশাখায় বিভক্ত হয়ে যায় ইরানীয় ও ভারতীয় আর্য ভাষায়। তাহলে আমরা বলেছিলাম যে গল্পের আকারে আমরা মনে রাখবো। তাহলে দেখুন, যদি আমি ইন্দো ইউরোপীয় ভাষাবংশকে আমাদের পূর্বপুরুষ ধরি এবং তার যে সন্তান সন্ততি ধরে নিন, যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের যে সন্তান, সে সন্তানের জ্যেষ্ঠ সন্তান সে হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশের এই 10টি সন্তান। এবার ইন্দো ইউরোপীয়র যে 10টি সন্তান রয়েছে আমরা দেখলাম এখানে, এই 10টি সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান হচ্ছে ইন্দো ইরানীয়। ঠিক আছে? এবার এই ইন্দো ইরানীয়র দুটো সন্তান। এবার এই দুটো সন্তান কি হলো? তারা ধরে নিন তারা যমজ সন্তান হয়েছে।
একটা হচ্ছে ইন্দো, একটা হচ্ছে ইরানীয়। আসলে ইন্দো বলতে এখানে ভারতবর্ষের শাখাটাকে কথা বলা হচ্ছে, এবং ইরানীয় যে পারস্য ইরানে চলে গেছে ওই শাখাটা। এবার দেখুন, যদি আমরা এভাবে ধরে নিই, মনে করি যে ইন্দো ইরানীয় দুই ভাই, এবং এই ইন্দো ইরানীয় দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগার ফলে তারা কি করলো, যে তারা একে অপরের মুখ দেখবে না বলে তারা ইরান 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 যে ইরানীয় শাখাটা, সেই ইরানীয় শাখাটা ইরান আর পারস্যে চলে গেল। কখন চলে গেল? খ্রিস্টপূর্ব 800 শতাব্দীর কাছাকাছি এই শাখাটি ইরানীয় শাখাটি, উপশাখাটি ইরানে চলে গেল। এবং এই ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে আবেস্তার ধর্মগ্রন্থ। কেমন? এবং আরেকজন যে ভাই ইন্দো, এবং ইন্দো কী করলো, ইন্দো আর্য ভাষা অর্থাৎ ভারতীয় আর্য ভাষা হিসেবে সে অন্যদিকে ভারতবর্ষে চলে আসলো। তাহলে দুই ভাইয়ের মধ্যে ইন্দো এবং ইরানীয়, এই ইন্দো ইরানীয় দুই ভাইয়ের মধ্যে ইন্দো মানে ইন্ডিয়ায় চলে আসলো যে শাখাটি, আর্য ভাষাটি, সেটি ভারতীয় আর্য ভাষা হিসেবে চলে আসলো আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। সে আগে চলে এসছে ভারতবর্ষে। এবং 800 খ্রিস্টাব্দ পূর্বে যে ইরান যে ছিল আরেক ভাই, সে কী করলো, ইরানে চলে গেল, ইরান ও পারস্যের দিকে চলে গেল। তাহলে দুই ভাই দুই দিকে চলে গেল। এবার আমরা ইরানের দিকটা আর ধরছি না। এবার ভারতীয় বংশোদ্ভূত যে আর্য ভাষা, সেখানে যে চলে এলো ভারতীয় আর্য যে ভাই, তার যে বংশবিস্তার, সেই বংশবিস্তার থেকে আমরা বাংলা সন্তানকে পেলাম। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা মনে রাখি, তাহলে দেখুন একটা গল্পের মতো কিন্তু তৈরি হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই এই জায়গাগুলোকে ভালো মতো মনে রাখতে পারবো। কেমন? তাহলে সেদিন থেকে বলতে যবে থেকে ভারতীয় আর্য শাখা অর্থাৎ ইন্দো শাখাটি ওই ইরানীর উপর রাগ করে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে যখন ভারতবর্ষে চলে এলো, সেই সময় থেকে একেবারে খ্রিস্ট জন্মের সময়, মানে আজ বর্তমান কাল পর্যন্ত 2000 বছর অতিক্রান্ত হয়েছে যীশুখ্রিস্টের জন্মের। তাহলে পূর্বের 1500 বছর এবং পরের 2000 বছরকে যদি আমি যুক্ত করি, তাহলে 3500 বছর হয়। তাহলে এই 3500 বছরের যে ভারতীয় আর্য ভাষার বিবর্তন, এই ইতিহাসটাকে 3টি যুগে ভাগ করেছেন আমাদের ভাষাবিদেরা। সেটা আমরা সকলেই জানি। আবার যারা জানেন না তারা দেখে নিন যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা, এই 3টি মেন যে যুগ ভাগ করা হলো, সেই ভাগের মধ্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ এই যে ভারতীয় আর্য ভাষা, যে ভাই আর কি ভারতবর্ষে চলে এলো, সেখান থেকে এই আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু ভাষা বংশের জন্ম হলো। ঠিক আছে? তাহলে এই যে এই ভারতীয় আর্য ভাষার থেকে যে 3টা যুগ ভাগ করা হলো, এই 3টি যুগের ভাগের আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তার সময়কাল, তার কী কী নিদর্শন রয়েছে আমরা এখানে স্ক্রিনের মধ্যে দিয়েছি। এটা বলে আর সময় নষ্ট করতে চাইছি না। আমরা চলে যাচ্ছি যে একেবারে এই ভারতীয় আর্য ভাষার থেকে কিভাবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে কিভাবে বাংলা ভাষা এলো, সেটা আমরা সারণীর মাধ্যমে বুঝে নেব। তার আগে আমরা দেখব যে এই যে ভারতবর্ষে যে ভাই চলে এলো, অর্থাৎ ইন্দো আর্য শাখাটি, যে উপশাখাটি যে ভারতবর্ষে এলো, সে কী করলো। তার থেকে দেখা গেল যে তার ভারতবর্ষে ঢোকার পরে তার দুটো রূপ দেখা গেল। একটা রূপ হচ্ছে সাহিত্যিক রূপ, আরেকটি রূপ হচ্ছে কথ্য রূপ। এই কথ্য রূপটি 4টি আঞ্চলিক উপভাষায় বিভক্ত হয়ে গেল। কি কি? যে তার মানে এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ এই যে মূল যে আর্য ভাষা, আর্য ভাই, সে যখন এলো, সে এখানে এসে দুজনের জন্ম দিল। এক হচ্ছে সাহিত্যিক রূপের জন্ম দিল, আর একটা হচ্ছে কথ্য রূপের জন্ম দিল। এবার কথ্য যে আছে, কথ্যের 4 সন্তান হলো। 4 সন্তানকে কে? প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। এই 4 যে সন্তান, এই 4 সন্তানের উপভাষাগুলি যে 4টি ভাগ রয়েছে, সেই 4টি ভাগের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে এই কথ্য ভাষাগুলি লোকমুখে স্বাভাবিকভাবে পরিবর্তন লাভ করলো, এবং যখন প্রাকৃত ভাষার রূপ নিল, তখন মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ সূচিত হলো। ঠিক আছে? প্রাকৃতের প্রথম স্তরে 4টি আঞ্চলিক স্তর কথ্য উপভাষা ছিল। প্রাচীন ভারতীয় আর্যের কথ্যরূপগুলি থেকে প্রাকৃতের এই কথ্য উপভাষাগুলির জন্ম যখন এইভাবে অনুমান আমরা যখন করব, তখন দেখা যাবে যে প্রাচ্য থেকে প্রাচ্যা, প্রাকৃত প্রাচ্যা মধ্যা, প্রাকৃত উদিচ্য থেকে উত্তর পশ্চিমা, প্রাকৃত এবং মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য থেকে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমা প্রাকৃত থেকে এই ভাষাগুলি জন্মগ্রহণ করা শুরু করলো। তাহলে অনেকটা তাহলে এই যে আমি বললাম, আমি এটা ইচ্ছা করেই বললাম যাতে আপনাদের মনে হয় যে না কতটা জটিল এই জায়গাটা। তাহলে এই জটিলতা কাটাবো কী করে? এই জটিলতাও কিন্তু আমরা এই গল্পের মাধ্যমেই কাটাতে পারি। তাহলে কীভাবে কীরকম করে গল্পটা সাজাবো আমরা, তার জন্য আমরা একটা সারণী তৈরি করেছি, একটা ছক তৈরি করা আছে। সেটা আমরা রামেশ্বর সয়ের বইতেও পেয়ে যাব, পরেশচন্দ্র মজুমদারের বইতেও পেয়ে যাব। তাহলে এই যে এই বইগুলো রয়েছে, এই বইগুলোর সাহায্য কিন্তু আমরা অবশ্যই নেব, এবং আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমরা বাংলা ভাষাকে পাচ্ছি। তাহলে দেখুন যে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ থেকে, আমরা একটু আগেই বললাম তিনি মূল ভাষা বংশ, এবং মূল ভাষা বংশ থেকে একজন সন্তান, জ্যেষ্ঠ সন্তান ইন্দো ইরানীয়। সেই ইন্দো ইরানীয় ভাষা বংশ থেকে দুজন সন্তানের জন্ম হলো, একজন ইরানীয় আর্য, একটা হচ্ছে ভারতীয় আর্য।
এবার ইরানীয় আর্য যেমন আমাদের ছেলে চলে গেছে ইরানে, সেই জন্য যারা যে ভারতবর্ষে এসেছে, আমরা ভারতবাসী যেহেতু, সেই জন্য ভারতীয় যে আর্য সেই তাকে আমরা ধরবো। এবং এই ভারতীয় আর্য কীভাবে বংশবিস্তার করলো সেখানে একটা ছক কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে। কেমন বলেছে যে ভারতীয় আর্যের যে দুটো ভাষা, কথ্যরূপ এবং সাহিত্যিক রূপ, আমরা একটু আগেই বললাম, এবং এই কথ্য যে সন্তান রয়েছে কথ্যরূপের, সেই কথ্যরূপ আবার 4টা সন্তানকে জন্ম দিল: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। এবং প্রাচ্য কী করলো? প্রাচ্য আরও দুজনকে জন্ম দিল, প্রাচ্যমধ্যা এবং প্রাচ্যা। এবং প্রাচ্যের একজন সন্তান মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃতর আবার একজন সন্তান অপভ্রংশ অবহট্ট। এবং অপভ্রংশ অবহট্ট দুজনকে জন্ম দিল, দুজন সন্তান জন্ম দিল। এক সন্তান চলে গেল পশ্চিমের দিকে, এক সন্তান চলে গেল পূর্বের দিকে। ঠিক আছে, তাহলে দুই সন্তান দুই দিকে চলে গেল। একেবারে কি ঘটনা ঘটলো? যখন ইরানীয় আর ভারতীয় আর্য ভাষার মধ্যে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটলো যখন অপভ্রংশ অবহট্ট দুজন সন্তানকে জন্ম দিল। একজন একেবারেই দুজনের উপর রাগ করে পশ্চিম দিকে চলে গেল, একজন রাগ করে পূর্ব দিকে চলে গেল। তাহলে যে পূর্ব দিকে চলে গেল, সে পূর্ব দিকে গিয়ে আবার দুজন সন্তানের জন্ম দিল, এক হচ্ছে বঙ্গ অসমিয়া, এক হচ্ছে ওড়িয়া। ঠিক আছে, ওড়িয়া একেবারেই অবিবাহিত থেকে গেল, ওড়িয়ার কোনো সন্তান জন্মালো না, কিন্তু বঙ্গ অসমিয়ার সন্তান হলো দুজন, এক হচ্ছে বাংলা, এক হচ্ছে অসমিয়া। আমরা এইভাবে বাংলা ভাষাটাকে পেলাম এবং অসমিয়া ভাষাটাকে পেলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে এই যে একেবারে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ থেকে কীভাবে বংশবিস্তারের মধ্য দিয়ে আমরা বাংলা ভাষাকে পেলাম, এই ছকটা যদি আমরা এভাবে মনে রাখতে পারি গল্পের আকারে, তাহলে পরে দেখবেন যে আমরা যখন পরবর্তীতে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষা নিয়ে আলোচনা করব, তখন দেখবেন এই ছকটা যদি মাথায় থাকে গল্পের মতো, তাহলে পরে সেই জায়গাগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হবে। কেমন? তাহলে আমরা আজকে যে অঙ্গীকার করেছিলাম যে একেবারেই আমরা বাংলা ভাষার উদ্ভবটা বুঝবো এবং সেখান থেকে আমরা কিছু শর্ট কোশ্চেনও দেবো, এবং আমাদের সেই শর্ট কোশ্চেন এখন দেওয়ার পালা। আমরা চলুন অবশ্যই দেখে নেব যে আজকে শর্ট কোশ্চেনগুলো কী আছে। আমরা চলে এলাম একেবারে মূল স্ক্রিনে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জায়গায়। দেখুন সেখানে বলছে যে পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাধ্যায়ী। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক ভাষা। তাহলে এখানে কিন্তু আমরা গুলিয়ে নেবেন না যে বাংলা ভাষার মূল উৎস তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ না, বাংলা ভাষার আদি উৎস সেটা, একেবারেই আদি উৎস, মানে আমাদের আদি পূর্বপুরুষ। ঠিক আছে, আমরা কিন্তু আদি পূর্বপুরুষের কথা কিন্তু ধরবো না। কেমন? আমরা সদ্য যে যার মানে আমাদের যে পিতা এবং তার পিতামহ যে আছে তাদের কথা কিন্তু আমরা ধরবো। ঠিক আছে, তাহলে বৈদিক ভাষাকে আমরা বাংলা ভাষার মূল উৎস ধরছি এই কারণেই, কারণ বৈদিকের সঙ্গে সংস্কৃতের একটা যোগ রয়েছে এবং সেখান থেকে আমরা বাংলা ভাষার অনেক শব্দ, সংস্কৃত থেকে অনেক শব্দ বাংলা ভাষায় আসার জন্য আমরা এই বাংলা ভাষাকে কিন্তু মূল উৎস ধরবো, এই বৈদিক ভাষাকেই। কেমন? পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? দেখুন এটা আমরা জানি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময় বাংলা ভাষার উদ্ভব ঘটে। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে মানে ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপগুলো পাওয়া যাচ্ছে। তারপরে দেখুন যে বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে বা কবে থেকে? যে আধুনিক যুগ থেকে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলার ভাষার অস্তিত্ব ছিল? তিনি মনে করেন যে 5000 বছর পূর্বে থেকে বাংলা ভাষার অস্তিত্ব ছিল, কিন্তু আমরা জানি যে 3500 বছর পূর্বের কিন্তু আমাদের বাংলা ভাষার ইতিহাস। ঠিক আছে, তিনি তার গবেষণায় দেখিয়েছেন যে 5000 বছর পূর্বে বাংলা ভাষার অস্তিত্ব ছিল। আর্য ভাষা যে ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিকের ভাষার নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বাংলা ভাষার মূল উৎস বৈদিক ভাষা। এবার বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান 3টি ধারা কী কী? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন সেই ভাষাকে বৈদিক ভাষা বলে। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? ব্যাকরণবিদ পাণিনির হাতে। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 এই সময়কালের দিকে। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণের যে ভাষায় নিত্য নতুন কথা বলতো তাকে আমরা প্রাকৃত ভাষা বলি। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ স্তরে কি স্তরে উপনীত হয়? তার নাম কি? অপভ্রংশ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময়কালে হয়েছিল? পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ এবং খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার ODBL গ্রন্থে আমাদের জানিয়েছিলেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? গৌড়ীয় অপভ্রংশ থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত থেকে। বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের প্রধান ধারা কয়টি? 3টি।
প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? ইন্দো ইউরোপীয়। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলি, শ্যামী, নবদ্বীপী এবং তিব্বতী। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময় একচ্ছত্র প্রভাব বিস্তার করে? খ্রিস্টীয় দশম ও একাদশ শতাব্দীর মধ্যে। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি হয়েছে? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্টি লিপি। খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোকের। বাংলা লিপি বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি থেকে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্টি লিপি। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। কোন কোন লিপির ওপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িষ্যা, মৈথিলি ও আসামি লিপির ওপর। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? মুন্ডা ভাষার। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রাহ্মী লিপি। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি কী কী? 2টি, খরষ্টি লিপি এবং ব্রাহ্মী লিপি। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা হয়? ব্রাহ্মী লিপিকে। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে ও শব্দে গভীর মিল লক্ষ্য করা যায় কেন? কারণ এগুলি একই ভাষা বংশের সদস্য বলে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? প্রাকৃত। কোন ভাষার শব্দ বাংলা ভাষায় অনেক ব্যবহৃত হয়? সংস্কৃত ভাষায়। কোন শতকের লোক মনে করতেন বাংলা সংস্কৃতের থেকে অনেক দূরত্বে অবস্থান করছে? 19 শতকের লোক। পূর্বে সাধারণ মানুষরা কথা বলতো কোন ভাষায়? প্রাকৃত ভাষায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন দুটি মহাদেশের ভাষার ধ্বনিতে গভীর মিল লক্ষ্য করা যায়? ইউরোপ ও এশিয়ার। কারা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানবসম্পন্ন ভাষা সৃষ্টি করেন? ব্যাকরণবিদরা। বৈদিক ভাষার সময়কাল কত? 1200 থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ। বৈদিক ও সংস্কৃতকে কি বলা হয়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষা কোন সময় থেকে কথ্য লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল? খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। গৌড়ীয় প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌড়ীয় অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। এ মতটি কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। বাংলা ভাষার রূপ, শব্দ, অর্থ বদলায় কেন? নতুন ভাষা সৃষ্টির জন্য। পূর্বে সংস্কৃত ভাষা উঁচু শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল কেন? সংস্কৃত উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল বলে। বাংলার সঙ্গে আসামিয়া ও ওড়িয়া ভাষার খুব ঘনিষ্ঠ সম্পর্ক কেন? পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বলে। ভাষার ধর্মই বদলে যাওয়া। বাক্যটিতে ফুটে উঠেছে ভাষার পরিবর্তনশীলতা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ স্তরটির নাম কি? অপভ্রংশ। প্রাকৃত ভাষাগুলোর বিকৃতি রূপ কোনটি? অপভ্রংশ। ঠিক আছে, তাহলে আশা করছি যে এটা খুবই একটা প্রাথমিক আলোচনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা এটাকে জানার চেষ্টা করছি যে এখানে শুধু নেটসেটের ছাত্রছাত্রী নয়, যারা ইউজি পিজিতে আছেন তাদের কথাও বলছি যে তারা কিন্তু এই শব্দগুলো, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতার মধ্যে টুকে রেখো, কারণ কি না হলে এই জায়গাগুলো কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হবে এবং পরবর্তীতে যখন আমরা ভাষা নিয়ে বিশদে আলোচনা করব প্রাচীন ভারতীয়, মধ্য এবং নবভারতীয় আর্য ভাষায়, এবং ভাষার যে ফার্স্ট ইউনিটে যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে এবং অনার্স বাংলা, মাস্টার্স বাংলাতে যে সমস্ত ভাষার জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে এই ছকটিকে একেবারেই নিজেদের মতো করে বুঝে নিও এবং আমি যতটুকু গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করলাম, দরকার হলে ভিডিওটি আরেকবার দেখে চেষ্টা করো যে এইভাবে মনে রাখার। আমার মনে হয় যে এর মতো সুবিধে আর নেই, কারণ আমিও এইভাবেই মনে রেখেছি। আশা করি তোমরাও এইভাবে মনে রাখতে পারবে এবং নেটসেটের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে বলছি যে এগুলো একেবারেই প্রাথমিক স্বরূপ আমরা আলোচনা করলাম আজকে। আপনারা কমেন্টে আমাকে জানান যে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন। আমরা অবশ্যই এই বিষয়ে একটা মক টেস্ট আনার চেষ্টা করছি। আপনাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে অবশ্যই আমরা এটার একটা মক টেস্ট আনবো, যে ইউনিট 1-এর যে মক টেস্ট, সেই মক টেস্ট কিন্তু আমরা আনবো 50টা প্রশ্নের এবং সেখান থেকে আমরা আপনাদের পরীক্ষাটা নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, বন্ধুবান্ধবদের জানান যে আমরা নতুন করে শুরু করতে চাইছি। আমরা চেষ্টা করব না, আমরা অবশ্যই করে দেখাবো এবং নেটসেটের যে পরীক্ষা সেটা খুব দূরে নয়, আর 6টা মাস সময় রয়েছে এবং আমরা এখন থেকে যদি শুরু করি তাহলে পরে অবশ্যই আমরা কৃতকার্য হব আমাদের প্রতিটা পরীক্ষায়। এই